আমি কি বুঝতে পেরেছিলাম গাবলু একটা প্রতারক, একটা চিটিংবাজ। তাহলে ওর কথা শুনে অত বড় বেসরকারি নার্সিংহোমে তোমাকে আমি কিছুতেই ভর্তি করতাম না। বিল হয়েছে প্রায় 4,36,000 টাকা। টাকাটা মিটালে তবেই তো ওরা রুগীকে ছাড়বে। তোমার ছুটি হয়ে গেছে? গতকাল হয়ে গেছে। টাকা থাকলে তবে তো ওকে আনতে যাব। কাউকে আনতে যেতে হবে না। তোমার ওখানকার আয়া নার্স সবাই মিলে আমাকে গাড়ি করে দিয়ে কিন্তু এত টাকা কে মিটালো তা আমি বলতে পারবো না। তবে জেনে দিয়েছেন তিনি নাকি নার্সিংহোমের কর্তৃপক্ষকে নামটা গোপন রাখতে বলেছেন। আর এও বলেছেন সারা জীবন আমাকে যাতে কারো কাছে আর হাত না পাততে হয় সে ব্যবস্থাও নাকি উনি করে দেবেন। তাহলে কি গাবলু? অসম্ভব। কেন অসম্ভব? কেন? ও টাকা পয়সা আছে বলে আমার মনেই হয় না। তাহলে তোর মনে হয় বন্ধন দিয়েছে? তাও বলতে পারবো না। হতে পারে, কারণ উনিই তো তখন বলেছিলেন আমার চিকিৎসাটা উনিই করাবেন। হ্যাঁ তুই ঠিক বলেছিস। আমার মনে হয় পরিবারে গোপন রাখতে অন্তরাল থেকে কাজটা করছে। সত্যিই বন্ধন বাবু ভগবানের মতো। তোরা যেন পাস কার করিস না। সত্যি মানুষটা দেবতা রে, মানুষটা দেবতা। তাই না ময়না? কি ময়না তুই কাঁদছিস কেন? আসলে ভাই ভালো হয়ে ফিরলো তো, তাই আনন্দে চোখে জল ধরে রাখতে পারছি না। আনন্দ বলে আনন্দ, এ তো মহা আনন্দ। ঠাকুরজি ভেতরে ভেতরে এত, তবে কি শুনছি? কি শুনছো? ময়না মা হবে। এটা 5 মাস। ঠাকুর জামাই পরশু সাত খাবে বলে বিশাল আয়োজন করেছে। 50,000 টাকার বাজেট। গাবলু এত টাকা পাবে কোথায়? এটা ঠক। আসলে গাবলু একটা চিটিংবাজ। না, চিটিং বাজার নয়, আর ঢপও দেয়নি। বাজার হাট করার জন্য নগদ 50,000 টাকা দিয়ে গেছে তোমার হাতে দেওয়ার জন্য। কিরে মা, এই খুশির খবরটা এতদিন চেপেছিলি? বাবা তুমি আর কথা না বাড়িয়ে পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণটা সেরে এসো। এই দাদা এবার তাহলে আমরা মামা হয়ে যাব। এবার আমরা মামা হব। মামা এই ভাই এই দাঁড়া, আমি ছুটে গিয়ে বাজার হাটটা করে নি। হ্যাঁ তাই যা। আসবি ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হাওয়া। আসবি ঘরে খোকন সোনা, এদিক ওদিক দেবে হাওয়া। বুকটা ভরে যাবে যখন ডাকবে মামা। এ মামা আরে আমি হব মামা। এ মামা এ মামা আরে আমি হব মামা। এ মামা এ মামা আরে আমি হব মামা। এ মামা এ মামা আরে আমরা হব মামা। বনির কোলে চাঁদের আলো আসবে নিয়ে ভাগ্নে আমার। আদর করে ডাকবো তাকে, বইবে ঘরে খুশির জোয়ার। মামা এ মামা আরে আমি হব মামা। এ মামা এ মামা আরে আমরা হব মামা। এ মামা এ মামা আরে আমি হব মামা। এ মামা এ মামা আরে আমরা হব মামা। বন্ধ করো তোমরা সবাই, এসব অনুষ্ঠান বন্ধ করো। কেন এমন কথা বলছিস? এই খুশির দিনে তুই কাঁদছিস কেন রে বোন? খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো, দিন রাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো। সুখের দুঃখে যাই হোক সে শুধু জ্বলতো। সুখের দুঃখে যাই হোক সে শুধু জ্বলতো। চোখের জলের কোনো আর নাম হয় না তো। খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো, দিন রাত সাথে বাঁধা তবু সাথে চলে না। কি হয়েছে? কেন তুই এমন করে কাঁদছিস বোন? কেন? রাত বকুলের কোনো অনুষ্ঠান হবে না। কিন্তু কেন? আমি এর বেশি কিছু বলতে পারবো না। আমার মনে হয় বোন জামাইবাবুকে কিছুতেই মেনে নিতে পারছে না। আমার হচ্ছে ইচ্ছে না, কথাটা একদম সত্যি রে, কিন্তু ভাগ্যকে তো মেনে নিতেই হবে। আর সাত বছর অনুষ্ঠান কি হবে? হবে বলছি হবে। না হলে তো জামাইবাবু আবার মাথা গরম করে ফেলবে, কারণ অত টাকা দিয়েছে। না না না, সাধভক্ষণ অনুষ্ঠান আগামী পরশুদিনই হবে।
আমি ময়নাকে বুঝে সুঝে রাজি করাবো। তবে বোনকে বোঝানোর আগে আমাদের বুঝতে হবে কেন বোন এই মাঙ্গলিক অনুষ্ঠান মেনে নিতে পারছে না, এর আসল ক্ষতটা কোথায়। তোমার ঠিক কথাই বলেছে। তাহলে আমি ময়নাকে ডেকে নিয়ে না, আসি। ময়নাকে ডাকার প্রয়োজন নেই। ও সবার সামনে সব কথা নাও বলতে পারে। আমি ওকে নিয়ে বসবো, আশা করে খুঁজে বের করতে পারবো এর আসল সত্য। সেটাই বুঝতে পারছি না। কিছু জিজ্ঞেস করলেই বললেই বিপদ। প্রকৃত ছেলেটা কে, কোথা থেকে এলো, কি তার উদ্দেশ্য, কেন টাকা পয়সা খরচ করে আমার বাড়ি ঘর করে দিচ্ছে, আমার চিকিৎসা করাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। অত কেন বুদ্ধি রাখতে বলো তো? এই মাত্র তো মাথাটা ভালো হইতো, অত তোমাকে কিছু বুদ্ধি হবে না। আমি যেটা বলি সেটা মন দিয়ে একটু শুনো। বিছানার উপর ফল রাখা আছে, থময়ে থময়ে খেয়ে নেবে। আর একটা কথা বলে যাচ্ছি, আমি একটু বেরোচ্ছি, 2-3 দিন হয়তো ফিরতে পারবো না। আর টাইমে কিন্তু ওষুধটা খাওয়া। ডাক্তার কি বলেছে মনে আছে? হ্যাঁ, কি বলেছে? বলেছে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। হ্যাঁ, এটি মনে থাকে জানো জানো, ওই মাথা ভালো হয়ে গেছে যে ওষুধ খাওয়া। আর একটা কথা বলে দিচ্ছি, মানে ওষুধ শেষ হবার 7 দিন আগে তুমি আমাকে বলবে একদম ঠিক সময়ে। আরে হাঁ করলে তাকিয়ে দেখছো তা কি বলো তো? কিন্তু তোর আচার আচরণ, আমার রক্তিমটাও ছিল ঠিক তোর মতো। যেমন আমাদের শ্রদ্ধা ভক্তি করতো, ভালোবাসতো, তেমনি ময়নাকেও খুব ভালোবাসতো। কে যে মেরে দিল। আরে যে মলে গেছে তার কথা ভেবে কিছু লাভ আছে বলো? হ্যাঁ, বেঁচে থাকলে ময়নার সঙ্গে তার বিয়ে হতো, কি লক্ষ্মীমন্ত মেয়ে আমার বৌমা হতো, ফুটফুটে নাতি নাতনি হতো, সংসারে সুখ উপচে পড়তো। তোমার 14 কর্তৃত্ব গুপ্তে পড়তো, তোমার বংশ একবারে থর্গরাজ্যে পূরণ হয়ে যেত। আর তোমার জীবনে একবারে হাতির বন্যা। মানে এমন তুমি ভান করতো তো না যে ময়না ছাড়া পৃথিবীতে আর কোনো মেয়ে নেই যে তোমার ছেলের বৌমা হতে পারতো। তুই এভাবে কথা বলছিস কেন? বারে যে ছেলেটা মলে গেছে তার ছেলে সংসার এসব কথা বলে কিছু লাভ আছে? শুধু শুধু রেগে যাচ্ছিস কেন? তাহলে তুমি তো একটা আফথত নিয়ে বেঁধে আছো। কি আফথত? না ছেলেটা মলে গেছে, আর কিছু করার নেই। আর যে ছেলেটা বেঁচে আছে, তোকে সামনে তোর বাবাকে দেখতে হতো, তো বাবা বলতে পারতে না। যে প্রেমিকটা বেঁচে আছে, তোকে সামনে তোর প্রেমিকাকে দেখতে, তবু তাকে বুকে দলিয়ে ধরতে পারতে না। তুমি তো দাদু হলে, তোমার নাতি নাতনি হলে কত দুঃখ অনুভব করতে। আর যে ছেলেটা বাবা হতো তার কত। আচ্ছা, ওরকম হয়ে যাচ্ছে কেন বলো তো? কি সব ওলটপালট কথা বলছিস? উলট পালট কথা বলতেছে, উলট পালট কথা বলতে। নিজে উলট পালট করে কথা বলতেছে, নিজে জানে যে ময়নার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে উনি থুনিয়ে থুনিয়ে বলতেছে ওনার ছেলের বৌমা হলে কত থুক হতো। আমার লাগ হবে না? লাগ হবে না? তুমি বলবে ঠিকই তো, ঠিকই তো। সেটাই তুমি এখন বলবে যে ময়নাকে বলো কত দিও না, মানে ময়নাকে লক্ষ্মীমের অভাবটা পূরণ করে দিও। তাই তো। কিন্তু তুমি জানো ময়না এখন লক্ষ্মীমের জন্য অভাব বোধ করে না, ময়না অভাব বোধ করে এখন বন্ধনের জন্য। সেটাই স্বাভাবিক। যে মানুষটা মারা গেছে তার কথা ভেবে কি লাভ? তাহলে আমাকে বিয়ে করতে গেল কেন? যতদূর শুনেছি ময়না তোকে মন থেকে মেনে নিতে চায়নি। বিয়ে রাতে বন্ধন কিডন্যাপ না হলে কি তোকে বিয়ে করতো? তাহলে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে। তাহলে এখন বন্ধন এসেছে, তাহলে এখন আমার তাকে ফিরে দেওয়া উচিত। তাই তো উচিত। পবিত্র প্রেমে কারো বাধা না দেওয়াই ভালো। চমৎকার তোমাদের ভিতর, চমৎকার। ময়নার সাথে বন্ধনের পবিত্র প্রেম হয়েছে, আর যে ছেলেটা তাকে বিয়ে করলো তাকে ছেলে দিবে, তার কোনো মন প্রাণ থাকতে পারে না। আমি কানা খোলা কুত্তিত বলে তোমাদের চিন্তা করতে হবে না, তোমাকে ময়নার জন্য চিন্তা করতে হবে না। আমি দাঁড়িয়ে থেকে ময়নার সঙ্গে বন্ধনের বিয়ে দিয়ে দেবো। গাবলু, আমি দাঁড়িয়ে থেকে শোন। তুমি দেখে গাবলু শোন, কথাটা আমি ওভাবে বলিনি। কি খ্যাপা ছেলে রে বাবা, ওর মতি গতি বোঝা ভার। আমিও বুঝতে পারছি না গাবলু কি চাইছে। আমার মরা ছাড়া কোনো বাঁচার উপায় নেই। আত্মহত্যা আমার জীবনের একমাত্র পথ। আই লালি এরকম কথা বলনি, বালাই থাক, মূলে দেওনি। মূলে গেলে আমি কি করবো বলো? হ্যাঁ, কালকেতে তোমার থাতভক্ষণের অনুষ্ঠান। আমি বলেছি তোমার থাতভক্ষণের অনুষ্ঠান হবে। আমাকে অসম্মান করতে অনুষ্ঠান করছিস তো? এই না, তোমাকে অসম্মান করতে দেয়নি। কাল তোমার থাতভক্ষণ, মনে থাদ মেটাতে। আর থেতার থাদ তো অনেক আগেই মিটিয়ে নিয়েছি। কি থাকবে থালা তোর কাছে আছেনি, তাহলে কেতটা আমার ঘাড়ে তাপিয়ে দিতিস।
আরে ভিতরে ভিতরে যদি এত থক ছিল তাহলে প্রত্যেকটা না নিয়ে থকটা মেটাতে গেলি কেন? সেটা যে ডাক্তারলে। আমার বলতে বাধা নেই, আমার কোনো দোষ ছিল না। বন্ধনের সাথে বিয়ের ঠিক 2 দিন আগে আমরা দুজন দুজনের কাছে এসেছিলাম। কেন 2 দিন পরে এলে কি হতো? তার আগে দৌবন একবারে খাই খাই করছিল নাকি? দৌবন খাই খাই করছিল। এই এই বন্ধন যখন কাছে এলো তখন তোর কি মনে হচ্ছিল? কিরকম মনে হচ্ছে? এই না গলে আমাল কাটা বিলিতে পাকতে দিল না, না গলে আমাল কাটা বিলিতে পাকতে দিল না, গা কললে তোনারা তো হাক মাকতে দিল না। এই কায়দা করতে থিতি মনে হয়নি, এখন বলতে থিতি মনে হতে। এই আমাদের ছেলে হবে না মেয়ে হবে? এই আমাদের ছেলে হবে। লক্ষণ দেখে বুঝতে পারতি আমাদের ছেলে হবে। ওই মানে আমার বউয়ের দেমাগ হয়েছে, মানে ছেলে হবে বলে। আমার বউ হয়েছে মা, ও তাহলে দেমাগ ধরে না। আমার বউ হয়েছে মা, ও তাহলে দেমাগ ধরে না। এই, কি ভেবেছিস রে? মানসিক রোগের শিকার? আমি মানসিক লোকই। আর একটা দিনের জন্য আমি তোর সাথে থাকতে চাই না। আমিও থাকতে চাইনি। কবে যাবি বলতো? এত তাড়াতাড়ি দাবনি। তার মানে তুই যাবি না? দাবো দাবো, এখন দাবো না। কবে? মানে তুই মা হবার পর দাবো। আমি এই বাচ্চাটাকে মেরে ফেলবো। মলে যাবি। ওই বাচ্চাটাকে মারলে তুই মলে যাবি, তুই মা হবি। আমি তোর মাতৃরূপটা দেখতে চাই। তোর ছেলেটা রাত্রেবেলা যখন হিতি করবে দেখে উঠবে, আর মাম খাবার জন্য কাঁদবে। তুই তখন বাচ্চা থেকে বুকে দলিয়ে বলবি, কাঁদে না তো না মাম খাও, কাঁদে না তো না মাম খাও। আমার কথা তোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি তোকে কথা দিচ্ছি, তুলে দেবো। তোর মা হবার পর তোর মাতৃরূপী রূপটা আমি দেখতে চাই। তোকে বল কিরকম করে সন্তানটাকে আদল করবি, বল কিভাবে সন্তানটাকে আদল করবি, বল কাঁদে না শোনা বলছি কাঁদে না সোনা মাম খা। ওরকম করে একটা সন্তানকে আদল করে নাকি মা? এখানে বোধ তোকে আমি দেখি। এই বোধ, এই বিত্তাত কর তোর না ওই মমতাময়ী মাতৃর রূপটা আমি দেখতে চাইছি। আমি যেমন আমি যা বলবো তোকে তাই পালন করতে হবে। আমি না ছোট বাচ্চা হয়ে যাচ্ছি এখন। হ্যাঁ, মানে আমি তোর মানে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি কি করে তুই বাচ্চাটাকে আদল করবি। আমি এইটুকু বাচ্চা, আমি ধর দুধু খাবার জন্য কাঁদবো, আর তুই তখন আঁতলটা ঢাকা দিয়ে বুকের কাছে টেনে নিয়ে বলবি, কাঁদে না তো না মাম খা, বলবি কাঁদতেছি। হ্যাঁ, না 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 না, কাঁদে না সোনা। আঁতলটা ঢাকা দিয়ে দে না, আগে আঁতলটা ঢাকা দিয়ে দে না। কি ভাবছিস? আমি অনেক সয়েছি। এই জীবনটা তোর মতো পশুর হাতে উৎসর্গ করে দিয়েছিলাম, তাতেও তোর আশ মেটেনি। আজ তোকে কেটেই তবে আমি জেনে যাব। মালবি তো তুই আমাকে মালবি তো, অত তালাতালি করতেছিস কেন? তোর হাতে মরতে আমার কোনো দুঃখ নেই, তবে আমার একটা অনুরোধ, মলার সময় আমাকে থেদ ইচ্ছাটা পূরণ করতে দে। কি তোর মরণ ইচ্ছা? আমি তোর হাতে না মইথা থুলে এর মতো এরকম করে মরতে তাই। দেখ, যখন কাউকে ফাঁতি দেওয়া হয় তাকেও থেদ ইচ্ছা জানতে তাই। এই তুই না দুর্গা ঠাকুরের মতো উপরে উঠে দা একটু, আমাকে থেদ ইচ্ছাটা ঠাকুরের মতো উঠে গেছি। এরকম করে বঁচিটা নিয়ে তখন ফোঁত ফোঁত লনতন দিতে মূর্তিতে ফোঁত ফোঁত কর, এরকম ফোঁত 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 কর। আর আমি তখন মইথা থুলের মতো এরকম করে নিচে বসে যাচ্ছি। বসেছি। হ্যাঁ, এই পাতা তুই আমার বুকে একবারে দেখে এরকম করে তুলে দিবি। হ্যাঁ, তো তুলে দিবি, আর ওই বথি দিয়ে গলায় কোপ বথি দিবি, ফিনকি দিয়ে রক্ত উঠবে। মলার সময় আমার চোখ দুটো কোথায় থাকবে বলতো? কোথায় থাকবে রে? কোথায় থাকবে? আমি তো নিতে, তুই তো উপরে আছিস, পাতা তো বুকের উপরে এরকম করে তুলে দিবি। আমার চোখ দুটো তখন এই না লোকে অসভ্য বলবে, এই খাতা হয়ে যাবো, ওরে খাতা হয়ে যাবো রে, ওরে খাতা, এই যে এরকম ইয়ার্কি করলে খেলবো নি, এরকম ইয়ার্কি করলে খেলবো নি। খেলো বাবা, খেলো খেলো। এইভাবে সারা জীবন ধরে হেঁটে গেলে কাটিয়ে দিলে বাকি জীবনটা আমি শান্তিতে মরতে পারবো বাবা। তোমাকে শান্তিতে মরতে হতো নি শ্বশুর মশাই, এখনই আমার দা হতো আমিই মলে যেতাম। কি ময়না আবার কি করতে? একি রে ময়না, তোরা তো বটি কেন? কাটবো। কি কাটবি? থপ দি হ্যাঁ? থপ দি।
মানে কালকে থাকবো না থে? ও তখন থেকে বায়না করেছে যে আমি নিজে হাতে কুতকুত কুতকুত করে সবজি কাটবো। আচ্ছা আপনারা বলুন ওর আজ দাঁড়ান একটু কথা বলতে তো থাকা ছতুরের সঙ্গে। হ্যাঁ আপনারা বলুন ওর পেতে তো বাচ্চা, এই সময় খাটাখান্নি করলে তলে? না না, গাবলু গাবলু তো ঠিক কথাই বলেছে। আরে আমরা তো আছি, তুই একদম পুরোপুরি বিশ্রামে থাকবি। হ্যাঁ আরে যা ভাবার আমরাই ভাববো, ভালোই ভালোই মা ষষ্ঠীপুরি উদ্ধার করলে বাঁচি। এই বাড়ি থেকে আনন্দ চলে গেছে। কাল তো খুব হইহুল্লোড় হবে, সাত ভক্ষণের অনুষ্ঠান। এবারে কোনো সাবক্ষণ অনুষ্ঠান হবে না, আর যদি হয় তোমরা আমার মরা মুখ দেখবে। আচ্ছা তোর সমস্যাটা কি বলতো? সমস্যাটা হলো ওর গর্ভে আমার স্বামীর সন্তান। তাহলে তোমকে যাওয়ার কিছু কাজ নেই, আর তাপ নেবারও কোনো দরকার নেই। ও বাচ্চাটা আমি মেনে নেব। আমার স্বামীর সন্তান ওর গর্ভে বড় হবে, ভবিষ্যতে আমার কপাল পড়বে। আমিও বাচ্চাটাকে মেনে নিতে পারবো না, ওই গর্ভের সন্তানটাকে মেরে ফেলতে হবে। ময়না, বন্ধনের সন্তান তোর গর্ভে, এ কথাটা সত্যি? সত্যি। কেন তাপ কেন তাপ নিচ্ছেন বলুন তো? আমি তো বলতেছি আমি থেয়া বন্ধন ময়না থেকে একটা ফয়সালা হয়ে গেছে, ও থব আমি মেনে নিয়েছি। বাবা একটা অনুরোধ করব। এ শালা চতুর মাথায় জ্ঞান কবে হবে? আমি কি মাত্রার মাথায় যে হাত ধরে করে বলবে যে মাত্রার মাথায় পিঠা পড়তে যাবো? আমি তো দামাই, ও তো হাত ধরো ধরো ঠেলে দেন না, থতনে বলুন কি বলার আছে। বলছিলাম সমস্যার সমাধান তো করতে হবে। হ্যাঁ। যার দোষে যার পাবে ঘটনাটা ঘটুক, ময়নার গর্ভে সন্তান বাঁচতে দেওয়াটা ঠিক নয়। ভুল তো হয়ে গেছে, তাই এ তোমার বাবার জ্ঞান কবে হবে গো? হ্যাঁ, এর বুড়ো হয়ে গেল, এখনো বুঝতে পারলো না যে ভুলুন হত্যা পাপ। প্রতি জায়গায় লেখা আছে ভুলুন হত্যা পাপ, ভুলুন হত্যা করা যাবে নি। ও বার্তাটা হবে, ওই বার্তাটা আমি দেখে দিতে চাইছি। বার্তাটা লাতে ছুঁয়ে থাকবে, যখন হিতি করে ফেলবে তুই তখন ঘুমাবি, আমি তখন বার্তাটাকে তুলে নিয়ে তার প্যান্টটা খুলে দিয়ে বলবো হিতি কোলেতে তো না, হিতি কোলেতে, হিতি কোলেতে তো না, হিতি কোলেতে। তার মানে তুমি ময়নাকে তিলে তিলে মানসিক যন্ত্রণা দিয়ে মারতে চাইছো? একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আমি ওর মাতৃরূপী রূপটা দেখতে চাই। এই ময়না এদিকে এতো তো, এত ঝামেলা ভাল লাগে নি। এতো তো বলো। এই থবার সামনে বলো তো, তুমি আমার কাছ থেকে কি আশা করলো? তোমার জীবন থেকে আমার মুক্তি। আজকে থবার সামনে তোমার মুক্তিটা আমি দিয়ে দিলাম। রক্তিম আর রক্তিমের মাকে যে আমরা খুন করেছি এটা গাবলু জেনে গেছে, তাই গাবলুকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এই শোন, গাবলুর গ্লাসে বেশি বেশি করে মদ ঢালবি, আর নেশাটা জমে গেলে আমাদের কাজটা হাসি হবে। শুয়ারের বাচ্চা আমাদের মুখের গাছ কেড়ে নিয়েছে। দাদা আসবে তো? আরে আসবে বলে তো আজ এই মদের আসর বসে। দাদা আসছে, আসছে। এই আরে বস, কতক্ষণ? এই আপনার হচ্ছে এই 5 মিনিট। বেশ, হেচকি ঢাল। দাদা জল কম না বেশি? কমই দাম, ঠিক আছে। Cheers. জল আপনিও জল নিবেন? জল না ঢেলে বলে না। কাজের কথায় আসি, বলছি আমার দাদার অপারেশনটা বন্ধন কুমের ব্যাপারটা, হ্যাঁ হয়ে যাবে, কালকে হয়ে যাবে। তবে কিন্তু এটা লাগবে 2 লাখ। 2 লাখ টাকা? মানে বেশি হয়ে গেল নাকি? হেচকি 2 লাখ টাকা দিয়ে দিবি কালকে। ঠিক আছে দিয়ে দেবো। দাদা বলছিলাম আমার একটু পেয়ে গেছে, একটু বাইরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান যান।
তাহলে তালা না কানটাকে ঠেলে হেচকি চালা চালা গুলি চালা। হেচকি তুই আমাকে মারলি? আরে এ কি করলি রে হেতকি? কাকে মালাল কথা কাকে মেলে দিলি শালা? এ বডি গার্ডগুলো না শালা খুব হালামি আছে শালা। অতীত থেকেই দেখে আসছি শালা জালি নুন খাবে সেই মনিরকেই শালা মেলে দেবে। এই মলাল আগে আরেকটা মান এবারে চলে যাবে। এই মলাল আগে একটু ভালো করে শুনে দাও, হেতকি তোকে কেন মারলো? মানে হেতকিকে তুই থুপারি দিয়েছিলি 50,000 টাকা দিয়ে আমাকে মালার জন্য। আমি সেটা জানতাম, সেই জন্য আবার হেতকিকে আমি থুপালি দিয়েছিলাম 2 লাখ টাকা দিয়ে তোকে মালবার জন্যে। মানুষ তো লাভটা বোঝে না, সেই জন্য লাভটা যেদিকে বেশি সেদিকে সে ঢুকে গেছে। বলেছে নাকি দেখে না, এবার শালা সত্যি সত্যিই মলেছে। দাদা টাকাটা আরে দেবো তো নাকি, মানে তোর কি একবার ধৈর্য ধরতে না নাকি? তাড়াতাড়ি এসো। ও তালা তো তাহলে একটু এদিকে আয়, এদিকে আয়, হ্যাঁ এদিকে আয়, টাকাটা দিচ্ছি। টাকাটা দাও দাদা। হ্যাঁ হেতকি, তুই যেমন লাভটা বুঝিস, মানে বলতে মনে কর তুই তো এখন আমার কাছে 2 লাখ টাকা পাই, এখন যদি তোকে আমি মেলে দিই সেই 2 লাখ টাকা নিত্যই দিতে হবে নি। আমি একটু আসছি কোথায় যাচ্ছ? ওই ময়নাদের বাড়িতে। কেন? ওই তাপস ফোন করে ডাকলো তাই। আরে কেন ডাকলো জিজ্ঞেস করনি? জিজ্ঞেস করেছি আর সেই জন্যই তো যাচ্ছি। আরে যাওয়াটা কি জন্য সেটাই তো জানতে চাইছি। সেটা বলতেই তো আমি এসেছি। সাত সকালে তুই? হ্যাঁ, তুমি আমার বোনকে বিয়ে করেছো, ময়নাকে নয়, তাই রোজ রোজ ময়নার সঙ্গে এত অশান্তি করছো কেন? তোমরা যেটা অশান্তি বা মাতামাতি ভাবছো আমার কাছে সেটা কর্তব্য। আজ ময়নার জীবনে যা কিছু অঘটন ঘটেছে তার জন্য আমি দায়ী। তাই এই মুহূর্তে সেই দায় ঝেড়ে ফেলে আমি নিজেকে সরিয়ে নিতে পারবো না। তাই এই মুহূর্তে ময়নার পাশে থেকে তার সাথে থেকে তাকে সঠিক কাউন্সিলিং করে তাকে বাঁচানোর কর্তব্যটা আমার। শুনলি দিদি, শুনলি? শুনে বুঝতে পারছি যে মধুরূপটা আলাদা। যেহেতু গাবলু ময়নাকে ছেড়ে দিয়েছে, ও এখন ময়নাকে পেতে চাইছে। আমার শ্বশুর বাড়ির সবাই তাই চাইছে, সেই জন্য তামস ঘন ঘন বন্ধনকে ডেকে পাঠাচ্ছে। ময়না আমার জীবনে কার শত্রু? ময়না এখন অন্যদিকে সন্তান গর্ভে রয়েছে, সেই জন্য তার মানে কি তোমাদের ওই যে বন্ধন- চিন্তা ভাবনা আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কিভাবে প্রতারিত হইতে আমি বলো তো, বলো কিভাবে আমি প্রতারিত হইতে। দেখো আমি কানা খোলা না, কানা নয়, মিথ্যে কথা বলেছি। তো দাদু তু পাতা ল্যাংলা, আমি জানি আমাকে কোনো মেয়ে পছন্দ করবে, সেই জন্য আমি বিয়ে করবো নাও ঠিক করেছিলাম। কিন্তু তামত দোল করে ধরে নিয়ে গিয়ে আমাকে ময়নার সাথে বিয়ে দিয়ে দিল। আচ্ছা দিল তারপর আবার বন্ধন ফিরে এলো। আচ্ছা ফিরে এলো আমি বলি তাহলে চলে যাচ্ছি আমি। আমাকে ময়না বলে না, চলে যাওয়া চলবে নি, এই বাড়িতেই তোমাকে থাকতে হবে, কারণ আমার একটা মান সম্মান আছে। তাহলে চিন্তা করো, আমাকে বাড়িতে থাকতে দিবি কিন্তু ছুতে দিবি নি। হ্যাঁ, তারপরে তো এখন শুনতেছি ময়নার গল্পে অন্য লোকের বার্তা। আচ্ছা বলো, আমি প্রতারিত হইনি? শুধু প্রতারণা নয়, বিশ্বাসঘাতকতা। তাহলে বলো, সেই বিশ্বাসঘাতকতা বন্ধন আমার সাথেও করলো, আমিও সেই একই আগুনে জ্বলছি। বলছি সবার জীবনে অশান্তির কারণ তো ময়নাকে সরিয়ে দেওয়া যায় না? আমিও তাই ময়নাকে আমি থলিয়ে দেব, কিন্তু এ ব্যাপারে তোমাদের একটু সাহায্য করতে হবে। কি করতে হবে? একটু কাঠে তো বুঝিয়ে। ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, আমি তাহলে যাই, তুই তাহলে তাড়াতাড়ি আয়। বলছিলাম আমার যাওয়াটা কি ঠিক হবে? এ তো একটা মেয়ে মানুষের বুদ্ধি, এত করে বুঝালাম কেন? আরে তুমি কি বলবে যে তুমি মারতে যাচ্ছ বলে? তুমি তো একদম ভালো মানুষের মতো যাবে। ময়নাল বাড়িতে গিয়ে বলবে ময়না থন, একদম হেঁটে মুখে মিথ্যি হাতিটা লাগবে, যে থন তোর সঙ্গে আমার একটু কথা আছে বলে ময়নাকে দেখে পাতাপাতি বসাবে, ঠিক এইভাবে। এইখানে ময়না বসেছে আর
এইখানে আমি বলতে দিয়া মনে করলো এবার বোতলে বতিয়ে বলতে যে দেখ মহিনা দাহবাল হয়ে গেছে, মানে একদম ঠান্ডা মাথায় যে দাহবাল হয়ে গেছে, একটা থমতার সমাধান তো করতে হবে। এখন আমার থামির নদর তলু বলে প্রথম থেকেই ছিল, সে নদরটা কাটতে নি, তাহলে এক কাঠগল তুইও আমার থামিকে বিয়ে করলে নে, আমরা দুই থতিন একটাতে ঘল করবো, এরকম ইনিয়ে বিনিয়ে কিছুটা টাইম পাত করবে। তারপরে আমি আত্তে আত্তে পিছন থেকে এথে ময়নাকে এইভাবে গুলিটা কোলে দেব। বুঝতেই বলেনি তাকে এইভাবে মেলে দেবো। এবার বাকি আছে শুধু ময়না। কোথা থেকে যেন একটা গুলির আওয়াজ এলো। এইখান থেকে এইখান থেকে মানে আপনার বৌমাটা মলে গেল। মলে গেল মানে? মলে গেল মানে মলে গেল। ও মা, কি সর্বনাশে কাণ্ড গো। ওরে ও বন্ধন! আরে তুই বন্ধনকে দেখে কি লাভ হবে? বন্ধনই তো আমাকে মারাল করবার জন্য থুপারিটা দিয়ে চলে গেল। কি কথা বলছিস? বন্ধন বলল যে থেয়াকে না মারতে পারলে তে ময়নাকে বিয়ে করতে পারবে। ও মা গো, এ কি কাণ্ড! বউ পছন্দ হয়নি বলে খুন! ওরে ও চন্দন! ও চন্দন হেতিকে দেখে লাভ হবে না, তালাও খুন হয়ে গেছে। কি বলছিস তুই? এবার তুমি খুন হবে। আমি কেন? লক্ষ্মীমের মাকে খুন করার জন্য। না 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 না, তোমার জন্য লক্ষ্মীমের পরিবারটা ধ্বংস হয়ে গেছে, লক্ষ্মীমের জীবনটা তদনত হয়ে গেছে, এবার তোমার জীবনটা ধ্বংস। তাও 1 ঘন্টার মধ্যে খবর তো হয়। হ্যাঁ পুলিশ আসছে। এই, আমরা এ ব্যাপারে জড়িয়ে পড়বো না তো? আরে সব থেকে বেশি ভয় তো আমার, কারণ আমার পরিবারে সবাই খুন হয়েছে। পুলিশ এসে না বলে যে এই খুনের পিছনে আমি জড়িত। বললেই হবে, গ্রামের মানুষ জানে না ডাক্তারবাবু কেমন লোক। আজ ডাক্তারবাবু ছিলেন বলে আমাদের মতো অসহায় মানুষগুলো এখনো বেঁচে আছে। না রে ভাই, এত মহান মানুষ আমি নই। যে মানুষটা 4,36,000 টাকা খরচ করে আমাকে সুস্থ করে আনলো, সে আমার কাছে শুধু বড় নয়, দেবতা দেবতা। আরে কি বলছো তুমি? এতগুলো টাকা আমি দিয়েছি। তাই ভগবানের কাছে আমি প্রার্থনা করে আপনার মতো দেবতা যেন গ্রামে গ্রামে জন্মায়। দাদা দাদা দেখ, আমার ফোনে মেসেজ এসেছে, আমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা ঢুকেছে। 2 কোটি? হ্যাঁ। কই দেখি। হ্যাঁ তো 2 কোটি টাকা। আমার ফোনে একটা মেসেজ এলো না? দেখি আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা। কি কাণ্ড দেখো। এই পরে একটা মেসেজ রেখেছে, তোমাদের ভবিষ্যতের জন্য দিলাম। আমার ভবিষ্যতের জন্য 50 লক্ষ টাকা, এ কি সত্যি হতে পারে? 2 ঘন্টা আগে আমার ফোনেও একটা মেসেজ এসেছে, দেখো তো বাবা ব্যাপারটা কি। এ কি আপনার ফোনে তো 50 লক্ষ টাকা। ব্যাপারটা কি? জটিল ব্যাপার। আমরা একটা জটিল চক্রান্তে ফাঁসতে চলেছি। আমাকে মনে হচ্ছে জানিস যে চারিদিকে এত তোলাবাজির টাকা উদ্ধার হচ্ছে, এই টাকাগুলো সব ওই টাকা। ওই এটা গাবলুর কাজ। আমার যতদূর ধারণা গাবলু ভিন রাজ্য থেকে এদেশে পালিয়ে এসেছে গা ঢাকা দিতে। ও একাধিক খুন ছিনতাইও করেছে, এমনকি বন্ধনকে কিডন্যাপটা ওই করেছে। তুমি জানলে কি করে? আমি জানলাম কি করে? ও আমাকে সব বলেছে। সোনা গহনাগুলো সেগুলো সব নিয়েছে। আর তুমি আগে বলনি কেন? ওই যে বললেই বিপদ। আরে বিপদের বাকিটা কোথায়? দাদা আমার মনে হয় ওই গয়নাগুলো বাড়িতে ফেলে গেছে। তোমরা দাঁড়াও, আমি এখনই আনছি। ওগুলো ওখানে থাক, ওগুলো আনতে হবে না। আমার মনে হয় কালো টাকা রাখতে না পেরে বন্ধন বাবুর নাম করে এত খরচ করতো। হ্যাঁ ঠিক কথা বলেছি। হ্যাঁ ভালো, যখন পুলিশ টানতে টানতে থানায় নিয়ে যাবে না, তখন বুঝবে কত ভালো হয়েছে। আরে বাবা, এখনই আয়কর দপ্তরের লোক নেই বাড়িতে এসে হানা দেয়। আরে আমরা তো কোনো অপরাধ করি। আরে ভাই তুমি কাকে বোঝাবে এই কথাটা? হিসাব মিলছে না। ধরে নিলাম গাবলু তোলাবাজ দুষ্কৃতী, টাকা রাখতে না পেরে পরিচিতদের অ্যাকাউন্টে জমা করেছে, কিন্তু 4-4টে খুন করতে যাবে কেন? না না, ব্যাপারটা মোটেই ভালো দেখছে না। আর এখানে জটলা করে লাভ নেই, চলো আমরা এখনই থানায় যেতে হবে। চলো আমরা সবাই থানায় যাবো। কিন্তু ওই অ্যাকাউন্টের টাকারা তোমরা এখন সবাই গল্প করছো, ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গাবলু ময়নাকে তুলে নিয়ে গাবলু ময়নাকে তুলে নিয়ে গেছে। এখন কি হবে? এখন আর এখানে অপেক্ষা করে লাভ নেই, চলো যাই আমরা থানায়। এই গাবলু করছে বাড়িতে ফোন থাকলো। হ্যালো গাবলু, হ্যালো গাবলু। হ্যাঁ দাদা, আমি ময়না বলছি। ময়না? এই ময়না, তোকে কি গাবলু তুলে নিয়ে যাচ্ছে? ময়না, হ্যালো, কথা বলছিস না কেন ময়না? গাবলু আমাকে ধরে নিয়ে যাচ্ছে।
শোনো শোনো দাদা, বল। তোমরা থানা পুলিশ করো না। গাবলু বলেছে তুমি পুলিশ নিয়ে এলে ও আমাকে গুলি করে মেরে দেবে। এই এই গাবলু বলছে আমরা যদি পুলিশ নিয়ে যাই তাহলে ও ময়নাকে মেরে ফেলবে। এই বন্ধন কথা বল। হ্যালো গাবলু, গাবলু প্লিজ গাবলু, আমি বন্ধন বলছি। হ্যালো গাবলু। দাদা দাদা আমার কথাটা শুনুন দাদা। ময়না, হ্যাঁ আমি গাবলু বলতে দি। হ্যাঁ হ্যাঁ বলো ভাই বলো। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ময়না আমার কাছে আছে। এই যে মানে তুমি এখন কোথায় আছো? আমি বুলির স্বতন্ত্র কাছে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানে আপনারা সবাই চলে আসেন। হ্যাঁ এই প্লিজ মানে ময়নাকে মেরো না জানো। আরে না না, কাউকে মারবো না, পুলিশ তুলিত করবেন না। না 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 না, এই যে ফোন কেটে দিয়েছে। চলো এখানে জটলা করে লাভ নেই, চলো এখনই আমরা যাবো বুড়ি শ্মশানে। তাহলে বললাম তো কোনো ভয় নেই, বলছিলাম কিছু খাবে? জল খাবে মানে গলা থুকিয়ে দেয়। কোনো ফল নেই। আমাকে এখানে আনার উদ্দেশ্য বলবো, সবই বলবো। তোমার বাড়ির সবাই আতুক। বসো এখানে। বললাম তো কোনো ভয় নেই, আমাকে বিত্তাত লাখো। একদম কেউ এগোবেন না, ওইখানেই দাঁড়িয়ে দেন। থোপ এগোলেই মেলে বলতে বলুন। থোপ ভাই, আমি তো বলতি কেউ মলবে না। তপ ভাই বলতে বলুন। ওইখানে গিয়ে থবার সামনে টুপ করে বসে শুধু আমাল কথাগুলো শুনবে। পালাবার চেষ্টা করলে কি বলতে বুঝতে পেরে গেছো? ওইখানে বসে টুপ করলে শুধু আমাল কথাগুলো শুনবে। দাও তোলে দাও, গিয়ে ওখানে শুধু আমাল কথাগুলো শুনবে। দাও। এবার আমার কথাটা আপনারা একটু মন দিয়ে শুনুন। আপনারা সবাই জানেন যে লক্তিমের লতালিতে 5 কোটি টাকা লেগেছিল, এবং ওই লাগার থাতে থাতে ফোনটা কাকে করেছিল? আমাকে আমাকে ফোনটা করেছিল আমাকে। একদম ঠিক। তারপরে ফোনটা করেছিল ময়নাকে, এবং ওই দিন ময়নার সাথে দেখাও করেছিল, এবং দেখা করলে লক্তিম ময়নাকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিল। ঠিক বলতি? তারপরে লক্তিম যখন বালি ফিরছিল, ফেলার পথে লক্তিম খুন হয়ে গেল। আপনারা তার ডেড বডি ডালিয়েও দিলেন, ঠিক তো? কিন্তু ওই দিন প্রকৃত ঠিক কি ঘটেছিল সেটা একটু আমাল মুখ থেকে জানুন। কি ঘটেছিল?
বলে ঢুকেছে। যে বাড়ির মধ্যে আমরা তো- এই ম্যাডাম, 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 ম্যাডাম। এরপর চন্দন হেঁচকি নিশ্চিত হয়ে যায় যে রক্তিম মারা গেছে। ইতিমধ্যে এলাকার মানুষ খবরটা পেয়ে তারা তাড়া করতে থাকে। তাদের ভয়ে চন্দন হেঁচকি নিমেষে গা ঢাকা দেয়। তার মানে আমার বউ ছেলেকে খুন করেছে চন্দন আর হেঁচকি। আমার অনুমানও তাই বলছে। আচ্ছা থামো থামো, কথাগুলো শুনতে দাও। রক্তিমের মৃত্যু নিশ্চিত জেনে চন্দন হেঁচকিরা চলে গেল। তারপরের ঘটনাটা শুনে কয়েকদিন পরে চন্দ্রেশ্বর খালে একটা মৃতদেহ ভেসে ওঠে। ওই মৃতদেহ তখন পচনে ক্ষত বিক্ষত, চেনার কোনো উপায় নেই। শুধুমাত্র পরনের পোশাক জুতো দেখে আপনারা শনাক্তকরণ করেন ওটাই রক্তিম। তারপর রক্তিম ভেবে তার ডেড বডিটা জ্বালিয়ে দেওয়া হয়। তার মানে আমার রক্তিম মরেনি? রক্তিম এখনো বেঁচে আছে। হ্যাঁ তাই তো। আরে কাবলু যা বলছে সব যে সত্যি কথা তার কি প্রমাণ আছে? কিন্তু তখন থেকে যে কথাগুলো বলে যাচ্ছে সব তো সত্যি। তাহলে রক্তিম কই? রক্তিম তো ফিরে আসবে। চুপ করে আছো কেন? বলো রক্তিম কোথায়? গাবলু, রক্তিম কোথায়?
আমি সেই রক্তিম। না, কেউ আসবেন না, এলে কিন্তু আমি নিজেই গুলি চালিয়ে দেব। আমার কথাগুলো একটু শুনুন। লটারির টাকাটা ক্যাশ করি, তারপর প্রতিশোধ প্রতিহিংসা মেটাতে আমি যখন গ্রামে ফিরে এলাম, তখন জানতে পারলাম ময়নার সঙ্গে বন্ধনের নতুন একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি জেনে খুশি হয়েছিলাম, কারণ আমিও চাইতাম না আর এই অবস্থায় ওর সাথে জড়াতে। বন্ধনের বিয়ের দিনে বন্ধনের মা আর হেজকি আর চন্দন মিলে ষড়যন্ত্র করেছিল বন্ধনকে খুন করবার। শুধু বন্ধনকে বাঁচাতে ওই খুনের আগেই আমি তাকে কিডন্যাপ করে রেখেছিলাম, এটা বন্ধনের মঙ্গলার্থে। তবে আমি মন থেকে চাইছিলাম না ময়নার সাথে বন্ধনের বিয়ে হোক, কারণ আমি নিশ্চিত ও ওই বাড়ির বউ হলে ও খুন হয়ে যেত বন্ধনের অজান্তে। তাই ময়নার বিয়ে আটকাতে নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি ওকে বিয়ের নামে আটকে রেখেছিলাম, শুধু ওর ভালোর জন্য। আমি চন্দনকে খুন করেছি, আমি হেচকিকে খুন করেছি, আমি করুণাময়ীকে খুন করেছি, আমি শ্রেয়াকে খুন করেছি। কেন করেছি? একদিকে যেমন আমার প্রতিশোধ প্রতিহিংসা মেটাতে, তেমনি ময়নার জীবনকে নিরাপদ করতে। কারণ ময়না ও বাড়ির বউ হলে ওদের দ্বারা খুন হতো, তাই তার পথ পরিষ্কার করতে আমি খুনগুলো করতে বাধ্য হয়েছি। কিন্তু শ্রেয়াকে খুন করলে কেন? শ্রেয়ার তো কোনো আমিও অপরাধ ছিল না। জানি শ্রেয়া নির্দোষ, কিন্তু শ্রেয়া বেঁচে থাকলে যে বন্ধনের সাথে ময়নার সম্পর্ক তৈরি করা যেত না। তাই ময়নার স্বার্থে আমি শ্রেয়াকে খুন করেছি। কিন্তু এই কথাগুলো এতদিন বলনি কেন? বললে যে বিপদ হয়ে যেত। নিজেকে আত্মগোপন করে রেখেছিলাম এই জন্যে। আমার পরিচয়টা যদি ওরা জেনে যেত, তাহলে আমি খুন হয়ে যেতাম, বাবা খুন হয়ে যেত, আর ময়নার সাথে বন্ধনের যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, বর্তমানে বন্ধনের ঔরসজাত সন্তান তার গর্ভে, সবটাই একটা এলোমেলো হয়ে যেত। সেই জন্যে বলতে পারিনি, কারণ বললেই বিপদ। বাবা বল। বাবা, তুমি ক্ষমা করো। রক্তিম, আপনারা সবাই আমাকে ক্ষমা করুন। বন্ধন, বলো রক্তিম। ময়নাকে কষ্ট দিও না, ময়নাকে কষ্ট। তুমি কি করছো? তুমি কি করলে? কি করলে রক্তিম? কি করলে তুমি? টাকাগুলো আমি পাঠিয়েছিলাম। কি করলে রক্তিম? কি করলে?